এই অদ্ভুত ঘটনাটা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে। এক প্রচণ্ড বর্ষণমুখর সন্ধ্যায় এই ঘটনাটা ও আমাদের বলেছিল। আমরা তখন ভার্সিটিতে পড়তাম। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের একটা মুড়ি পার্টি হতো। হলের মেঝেতে পেপার বিছিয়ে তাতে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, সরিষার তেল একসাথে মাখে আমরা মুড়ি পার্টি করতাম। তো একদিন গল্প করতে করতে আমরা সবাই মিলে অনেক রকমের গল্প বললাম। অনেকেই, তাকদীর আমাদের বন্ধু, সে বলল যে আমরা তো অনেকে অনেক গল্প বললাম, তোরা চাইলে আমি একটা গল্প শোনাতে পারি। তবে হ্যাঁ, একটু বলে রাখি, আমরা যখন গল্প বলছিলাম তখন মেসের বিদ্যুৎ চলে গিয়েছে, অর্থাৎ কারেন্ট নাই, লাইট চলে গিয়েছে। আমরা মোমবাতির আলোয় গল্প করছিলাম। তো তাকদীর বলল যে তোরা চাইলে আমি একটা গল্প শোনাতে পারি। তো আমরা প্রচণ্ড অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, কিসের গল্প শোনাবি? ভূতের গল্প? তাকদীর মোমবাতির দিকে তাকিয়ে বলল, ভূতের গল্প কিনা জানি না, তবে গল্পটা আমার খুব কাছের এক আত্মীয়কে নিয়ে, অর্থাৎ আমার ছোট চাচার ঘটনা। ঘটনাটার কিছু অংশ আমার নিজের চোখে দেখা, আর কিছু অংশ লোকমুখে শোনা। যাদের কাছে শোনা তারাও মিথ্যা বলবার মতো মানুষ না। ঘটনাটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, তাই ঘটনাটা আসলে বলতে ইচ্ছে করে না। কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাহীন কোনো ঘটনা পৃথিবীতে ঘটতে পারে না। আমার চাচার সাথে ঘটা ওই ঘটনারও কোনো না কোনো ব্যাখ্যা তো অবশ্যই আছে, কিন্তু আমরা বের করতে পারিনি, অ্যাটলিস্ট আমি বের করতে পারিনি। আমরা বিরক্ত হয়ে বললাম যে বকবক করিস না তো, ঘটনাটা বললে বল, ব্যাখ্যা আমরা করে নেবনি, তুই ঘটনা বল। তাকদীর বলতে শুরু করলো, আমার চাচাদের মধ্যে ছোট চাচাই শুধু গ্রামে থাকেন। ফ্যামিলিতে কিছু মানুষ থাকে না, যারা জীবনে কোনো কিছু করতে পারেন না, একটু লেজি টাইপের। ছোট চাচা হচ্ছে সেই টাইপ। তিনি গ্রামে থেকে জমি জমা সামলান, মাঝে মাঝে কৃষিকাজ করেন, কিন্তু সেটাতে লাভের চাইতে লসই হয় বেশি। তার উপর তার মধ্যে একটু বাউন্ডুলের স্বভাব আছে। মাঝে মধ্যে 1-2 সপ্তাহের জন্য কোথাও যেন উধাও হয়ে যান। কখনো গানের দলের সাথে গিয়ে গান করেন, কখনো বাইদ্যাদের দলের সাথে গিয়ে সাপ ধরেন। আমার চাচি খুব অ্যাক্টিভ মানুষ, তিনি সংসারটা সামলে নেন। এই জন্যই চাচার সংসারটা মনে হয় টিকে ছিল, নইলে চাচার হাতে সংসারের ভার থাকলে সেই সংসার 2 দিনেও টিকত না। তো এমনই একদিন চাচা 2 সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। চাচি তখন পুকুর থেকে পানি নিয়ে আসছিলেন। দেখেন চাচা দূর থেকে টলতে টলতে আসতেছেন। চাচির কাছে এসে বললেন, ভাত দে তো শিগগির, খুব ক্ষুধা পাইছে। চাচি ভাত চড়িয়ে দিলেন। তরকারি তো দুপুরেই রান্না করাই ছিল। চাচা ওই দিয়েই খেয়ে বিছানায় শুয়ে পড়লেন। পরদিন সকালে চাচি ঘুম থেকে উঠানোর জন্য চাচাকে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু চাচা ঘুম থেকে উঠলেন না। শেষে চাচার নাকের কাছে হাত দিয়ে দেখেন যে নিঃশ্বাস বন্ধ, বুকও ওঠানামা করছে না। চাচা মারা গেছেন ঘুমের মধ্যেই। চাচির আহাজারিতে ঘর ভারী হয়ে গেল। দুপুরের মধ্যে আমরা যে যেখানে ছিলাম সবাই চলে আসলাম গ্রামের বাড়িতে। বিকেলের মধ্যেই চাচার দাফন হয়ে গেল। পরদিন আমরা সবাই যে যার নিজেদের জায়গায় ফিরে গেলাম। চাচার বাড়িতে আহাজারি করার জন্য কেবল চাচি আর তার 2 মেয়ে থেকে গেলেন। এর 3-4 দিন পরের ঘটনা। ওই দিনটা ছিল হাটের বার, মানে হাটবার। গ্রামে বাজার বসে না সেদিন, ওইরকম হাটবার। বিকেলে হাটে গিয়ে সন্ধ্যায় আর রাতে ক্লান্ত হয়ে মানুষ ঘরে ফেরে। সেদিনও
তেমনি হাট থেকে ফিরছিলেন সোহরাব দাদা। দাদাদের বাড়ি আমাদের চাচার বাড়ির ঠিক পরেই। রাস্তা থেকে ঘরে পথে ঢোকার সময় দাদা দেখলেন মেইন রাস্তা আর আমাদের ভিটার মাঝে যে ছোট একটা মাটির কাঁচা রাস্তা আছে, রেন্ডি আর শিশু গাছ দিয়ে ঘেরা, সেখানে কে যেন টলতে টলতে হেঁটে চলেছেন। গাছপালা ঘেরা থাকায় রাস্তাটা মোটামুটি ভীষণ অন্ধকার, ভালো মতো কিছু একটা দেখাও যায় না। দাদার হাতে টর্চ ছিল, সেটার আলো তিনি লোকটার মুখে মারলেন, আর যা দেখলেন তাতে তার হার্টবিট সেখানেই মিস হয়ে গেল। তিনি দেখলেন আমার ছোট চাচা, যিনি মাত্র 3 দিন আগে মারা গেছেন, যাকে কবর দেয়া হয়েছে সবার সামনে, তিনি টলতে টলতে তার দিকে এগিয়ে আসছেন। দাদার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে এলো। সবাই লাইট টাইট নিয়ে ছুটে এসে দেখলো দাদা মাটিতে পড়ে আছে, আর ছোট চাচা তার পাশে দাঁড়িয়ে আছে। সবাই ভীষণ ভয় পেল। এরকম সময় সাধারণত যেটা হওয়ার কথা আর কি, গ্রামের মানুষ ছোট চাচার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলত। কিন্তু ছোট চাচার ভাগ্যটা মনে হয় ভালো ছিল, মানুষজন তার দিকে তেড়ে গিয়েও শেষ পর্যন্ত তাকে মারল না। সবাই কেন যেন বিশ্বাস করে ফেলল যে ওটা ছোট চাচাই। চাচার রূপ ধরে খারাপ কোনো জিনিস নয়। সবাই চাচাকে ধরে নিয়ে তার বাড়ির কাছে গেল। চাচি আর তার 2 মেয়ে তো হঠাৎ করে চাচাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু তাকে বাড়িতে উঠতে দিল না। বলল ঢাকা থেকে তার আত্মীয় স্বজনরা আসবে, তারপর গ্রামের সকলের সাথে বসে নিশ্চিত হবে যে এটাই ছোট চাচা, এরপর তাকে বাড়িতে উঠতে দিবে। চাচাও ব্যাপারটা মেনে নিয়ে সেদিন বাড়ির উঠানের মধ্যেই রাতটা কাটালেন। পরদিন আমরা এই নিউজ শোনার পর আমরা সবাই আত্মীয় স্বজন যেখানে ছিলাম সবাই আবার ছুটে গেলাম গ্রামে। চেয়ারম্যান মেম্বার সহ সবাইকে নিয়ে বৈঠক বসলো চাচার উঠানে। আর কি মানুষ, 10 গ্রামের মানুষ এসে ভেঙে পড়েছে আমাদের উঠানে। সবাই দেখতে এসছে যে মরা মানুষ কিভাবে যাতা হলো। তো চাচার বক্তব্য নেওয়া হলো। তিনি বললেন হঠাৎ করেই তার জ্ঞান ফিরে এসেছিল। তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির ভেতর বদ্ধ জায়গায়, তারপর অনেক কষ্টে মাটি খুঁড়ে খুঁড়ে নিজেকে বের করে নিয়ে আসেন, মানে কবর থেকে বের করে নিয়ে আসেন। এর মধ্যে সকলে গিয়ে চাচার কবরও দেখলো না, ঠিকই আছে। কবর দেখে মনে হচ্ছে যে কেউ ভেতর থেকে কবর খুঁড়েই বের হয়েছে। তবে এতটুকু করতে যে শক্তির দরকার সেটা চাচা কোথায় পেল তা কেউ বুঝতে পারল না। তবে আমরা সবাই নিশ্চিত হলাম যে এটা আমাদের ছোট চাচাই। তার গলার নিচের জন্মদাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া আমাদের সাথে বলা একান্ত গোপনীয় কথাগুলো তিনি নির্ভুলভাবে বলে দিতে পারলেন। উনি যে আমাদের ছোট চাচাই, এতে আর কোনো সন্দেহ রইল না। আমার বড় চাচার ছেলে ডাক্তার, সে ব্যাখ্যা দিল মানুষ ক্লিনিক্যাল ডেথের পরও অনেক সময় বেঁচে ওঠে। এটা কমন। রোগীর শ্বাস প্রশ্বাস এত ধীরে চলে যে তাকে অনেকে মৃত বলে মনে করে, কিন্তু পরে দেখা যায় যে রোগী আবার বেঁচে উঠেছে। এই জন্য দেখা যায় যে মর্গে অনেক সময় লাশ জীবিত হয়ে যায়। আবার অনেক পুরনো কফিন তোলার পর কফিন খুলে দেখা যায় যে কফিনের ভেতর কঙ্কাল অস্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ কবর দেওয়ার পরও রোগী বেঁচে উঠেছিল। এমন ঘটনা নাকি অনেক বুড়ি আছে। চাচার ভাগ্যটা ভালো, তিনি বেঁচে আছেন আর আমাদের মাঝেও ফিরে আসতে পেরেছেন। এটা উপরওয়ালার পক্ষ থেকে আমাদের জন্য একটা অনুগ্রহ বলা যায়। তো ডাক্তার ভাইয়ের লেকচারের পর আর কারো মনে কোনো সন্দেহ থাকলো না। আব্বা আর বাগি চাচারা মিলে চাচাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। গ্রামবাসীরা চাচাকে ধরে রাজার হালে বাড়িতে উঠিয়ে দিলেন।
চাচিও মহানন্দে চাচাকে সবার সামনে জড়িয়ে ধরে পরে মুখে আঁচল চাপা দিয়ে সরে পড়লেন। একটা অদ্ভুত আনন্দময় ঘটনার সাক্ষী হয়ে আমরা বাড়ি ফিরলাম। তাকদির গল্প বলতে বলতে থেমে গেল। বাইরে তখনও অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে, থামাথামি নেই। মোমবাতিটা জ্বলতে জ্বলতে এখন প্রায় নিভু নিভু। দেয়ালে আমাদের ছায়াগুলো পড়ে কাঁপতে কাঁপতে কেমন একটা অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। আমি তাকদিরকে জিজ্ঞেস করলাম, এইটুকুই ঘটনা? তাকদির উত্তর না দিয়ে আর একটা মোম ধরালো। সে মোমটা আগের মোমের উপর বসিয়ে মোমের জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, মাসখানেক পরের কথা। একদিন দুপুরবেলায় চাচি আমার আব্বাকে ফোন করলেন। সেদিন ছিল শুক্রবার, আমরা সবাই বাসাতেই ছিলাম। চাচি অনেকক্ষণ আব্বার সাথে কি নিয়ে যেন কথা বললেন। আব্বা যখন ফোনটা রাখলো দেখলাম আব্বার মুখে ভীষণ একটা চিন্তার ছাপ। তখন আব্বা আমাদের কি হয়েছে কিছু বলল না, কিন্তু সন্ধ্যাবেলায় আব্বাদের রুমে বসে আব্বা যখন আম্মাকে কথাটা বলছিল, মানে আমার আম্মাকে যখন কথাটা বলছিল, তখন আমরা শুনে ফেললাম। চাচি আসলে আব্বার সাথে কথা বলছিল আমাদের ছোট চাচাকে নিয়েই। চাচা নাকি ভীষণ অদ্ভুত আচরণ করতেছেন। সারাদিন তিনি পড়ে পড়ে ঘুমান আর সারা রাত জেগে থাকেন। জেগে জেগে যে কি করেন তা কেউ বলতে পারেন না। চাচি মাঝে মাঝে রাত জেগে দেখেন যে ঘর খালি, চাচা নাই। চাচা ফেরেন একবারে শেষ রাতের দিকে। কই গেছিলেন এটা যদি জিজ্ঞেস করে তো কোনো উত্তর দেন না। চাচা আগেও একটু বাউন্ডুলে টাইপের ছিলেন, হঠাৎ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যেতেন, তবু সেই হারিয়ে যাওয়ার মধ্যে একটা প্যাটার্ন ছিল। সবাই বলতে পারত যে কখন চাচার হারিয়ে যাওয়ার সময় হয়েছে। সেই বাউন্ডুলে চাচার সাথে এই চাচার কোনো মিল নেই। এই চাচা মানে এছাড়াও চাচা যদি আগে নিরুদ্দেশ হলেও বাড়ি ফিরে কোথায় গিয়েছিলেন, কি করেছেন, সব কিছু চাচিকে বলতো। কিন্তু এই মারা যাওয়ার আগে 2 সপ্তাহ যে তিনি কই ছিলেন তা এখন পর্যন্ত চাচিকে বলেননি। চাচি অনেকবার জিজ্ঞাসা করেছে, তারপরও বলেননি। আরেকটা অদ্ভুত জিনিস দেখা গেছে চাচার মধ্যে, যেটা সবচেয়ে ভয়াবহ, সেটা হলো গোশত খাওয়া। চাচা আগে বেশি গোশত খেতে পারতেন না। তিনি ছোটবেলা থেকে বাড়ি থেকে পালিয়ে একবার সাধু বাবার শিষ্য হয়েছিলেন। তার পাশে থাকতে থাকতেই গোশত খাওয়ার প্রতি তার বিতৃষ্ণা চলে আসছিল। এরপর থেকে তিনি গোশত খেতেন না। আমাদের সবার সাথে বসলে 2-3 টুকরা গোশত নিতেন ঠিকই, কিন্তু বাসায় থাকলে 1 টুকরার বেশি গোশত উনি খাইতে চাইতেন না। তাকে বাসায় দাওয়াত দিলে আমরা আলাদা রকমের রান্না করতাম, আর কি আলাদা পদের রান্না করতাম। সেই চাচা নাকি এখন খালি গোশত খেতে চান, আর যখনই তিনি খেতে বসেন তার পাতে নাকি গোশত থাকা চাই। গোশত ছাড়া তিনি একদম খেতে পারেন না। তো আমার ওই ডাক্তার ভাইয়া যে আগে ব্যাখ্যা দিয়েছিল, তো এবারও এই ব্যাপারটা একটা ব্যাখ্যা দিলেন। বললেন চাচা যখন মরার মতো কোমায় চলে গিয়েছিলেন তখন তার ব্রেইন কোনোভাবে এফেক্টেড হয়েছিল, তাই তিনি এসব অদ্ভুত আচরণ করতেছেন। তার একটা চেক আপ করানো দরকার। এর আগে আমরা যখন চাচার ওই বেঁচে উঠবার খবর শুনে তাকে দেখতে গেছিলাম, তখনই ভাইয়া তাকে চেক আপ করার জন্য ঢাকায় নিয়ে আসতে চাইছিল, কিন্তু চাচা রাজি হয় নাই। বলছিলেন তিনি খুব ভালো আছেন, তার চেক আপের দরকার নাই। বেশি জোরাজুরি করার পর বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে পরে যাব, কিন্তু 1 মাসেও একবারের জন্য উনি চেক আপ করাতে আসেননি। এবার ভাইয়া জোর দিয়ে বলল চাচাকে আসতে হবে, এখানে এসে নিউরোলজিস্ট একজনকে দেখাতে হবে খুব শীঘ্রই। চাচা গড়িমসি করতে লাগলো। এদিকে তার মাংস খাওয়ার ইচ্ছাটা প্রত্যেক দিন বাড়তে লাগলো। এখন নাকি খেতে বসে 1 বসায় 1 বাটি গোশত খেয়ে ফেলেন, আটকানো যায় না। আর গোশত দিতে না চাইলে অশ্লীল ভাষায় সবাইকে গালাগালি করেন। এটাও নতুন, কারণ আমাদের চাচা এত ভদ্র মানুষ ছিলেন যে কারো সাথে উঁচু গলায় কখনো কথা বলতেন না।
সেই চাচা এখন গোস্ত না পেলে তার বউ এবং 2 মেয়েকেও গালাগালি করতে ছাড়েন না। এর মধ্যেই চাচি ফোন দিয়ে একটা ভয়ানক ঘটনা জানালেন। সেদিন চাচার গালাগালের পরও চাচি নাকি একবেলা তাকে গোস্ত খেতে দেন নাই। এরপর সন্ধ্যায় যখন তিনি গোস্ত রাঁধতে বসলেন, দেখলেন গোস্তের হাড়ি খালি, অর্থাৎ কাঁচা গোস্ত হাড়ি শুদ্ধ কি নিয়ে গেল তিনি বুঝলেন না। কুকুর বিড়াল যদি নিত তো পুরো হাড়ি শুদ্ধ তো নেবার কথা না। যাই হোক, চোর চুরি করেছে ভেবে চাচি গোস্ত বাদ দিয়ে নিরামিষ তরকারি রান্না করলেন। তবে ভয়ে ভয়ে ছিলেন যে চাচাকে গোস্ত দিতে পারতেছেন না, 2 বেলা গোস্ত খাওয়া ছাড়া থেকে তিনি কি ভয়ঙ্কর আচরণই না শুরু করেন এটা ভেবে। কিন্তু খেতে বসে দেখলাম যে চাচি দেখলেন যে চাচা কোনো কিছু বলতেছেন না, চুপচাপ খেয়ে গেলেন। চাচি কেমন কেমন যেন লাগলো। হঠাৎ মনে পড়লো তিনি যখন গোস্ত হাঁড়িতে রেখে রান্নাঘর থেকে বের হয়েছিলেন সন্ধ্যাবেলায়, চাচাকে তখন রান্নাঘরের দিকে যেতে দেখেছিলেন। চাচি আসলে আব্বাকে কি বোঝাতে চেয়েছিলেন বুঝতে পারলেন, কিন্তু চাচির কথা তিনি মানতে পারলেন না। একজনের গোস্ত খাওয়ার নেশা উঠতেই পারে, কিন্তু হাঁড়ি শুদ্ধ কাঁচা গোস্ত খেয়ে নিবে এইটা কি করে হয়? নিশ্চয়ই গোস্ত অন্য কেউ চুরি করছে। আব্বা চাচিকে এটা বোঝালেন, কিন্তু চাচি বিশ্বাস করলেন বলে মনে হলো না। এর মধ্যেই গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা আসতে লাগলো আমাদের কানে। গ্রামের মানুষের হাঁস মুরগিকে যেন চুরি করে নিয়ে যাচ্ছে রাতের বেলা। গ্রামে সবাই অবস্থা সম্পন্ন পরিবার, মোটামুটি মুরগি চুরি করার মতো কোনো মানুষ গ্রামে নাই। সবাই সন্দেহ করল শিয়ালের কাজ। এছাড়া আরেকটা ব্যাপার ঘটতে পারে, গ্রামের পূর্ব পাশের চর, তার অন্য পাশে সুন্দরবনের একটা অংশ এসে শেষ হয়েছে। সবাই বলা বলি করলো গ্রামে কে তাহলে বাঘ আসছে। এর নাকি এর আগেও নাকি 2-1 বার এসেছে। সবাই রাতে পাহারা বসালো বাঘ ধরার জন্য, কিন্তু মুরগি চুরিটা কমলো না। এদিকে চাচার গোস্তের খিদা ততদিনে অনেক বেড়ে গেছে। এক বসায় 1 গামলা গোস্ত খেয়ে ফেলেন। তো পুরো গ্রামে চাচার এই গোস্ত খাওয়ার গল্পটা ছড়ায় পড়ল। সবাই খুব মজার সাথে নিল গল্পটা, কিন্তু বিয়ে বাড়িতে চাচার জন্য গোস্তের বালতি রাখা হতো। চিন্তা করা যায়, 1 বালতি গোস্ত চাচা পুরোটা খেয়ে সাবার করে ফেলতেন। বিয়ে বাড়ির কর্তারাও তার বিয়ে বাড়ির লোকদের ব্যাপারটা দেখিয়ে খুব মজা পেতেন। দেখেন দেখেন আমাদের গ্রামে এরকম লোকও আছে যে 1 বালতি গোস্ত খায়। মুরগির চুরির কেসটা নতুন দিকে মোড় নিল। এক রাতে পুব পাড়ার এক মহিলা গভীর রাতে ঘর থেকে বের হয়েছেন। দেখলেন এক মানুষের মতো দেখতে কি যেন তার বাড়ির সামনে দিয়ে দৌড়ে চলে গেল। ভয়ে চিৎকার করতে করতে তিনি সারা গ্রাম মাথায় তুললেন। পরে দেখা গেল তার 2টো মুরগি নেই, কে যেন নিয়ে গেছে। তখন সবাই নিঃসন্দেহ হলো যে মুরগি চুরির ব্যাপারটা কোনো শিয়ালও ঘটাচ্ছে না, বাঘও ঘটাচ্ছে না। গ্রামে সত্যি এক মুরগি চোরের আবির্ভাব হয়েছে। মুরগি চোরটা যে কে চাচি সন্দেহ করেছিলেন। চাচা এখনো প্রতি রাতে ঘরের বাইরে বের হয়ে যান। চাচি 2-1 বার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। মানুষটা চোখের পলকে কেমনে যেন উধাও হয়ে যায়। গোস্ত খাওয়ার সাথে সাথে চাচার মধ্যে যেন একটা সুপার পাওয়ারও চলে আসছে। তার শক্তি যেমন বেড়ে গেছে অনেক গুণ, অনেক চটপটেও হয়ে গেছেন তিনি। এটা কেমনে হলো তার ব্যাখ্যা অবশ্য ডাক্তার ভাইয়া দিতে পারেন নাই। বলেছিলেন নিউরোলজিস্ট দেখালে সবকিছু জানা যাবে, কিন্তু নিউরোলজিস্ট দেখাতে ঢাকায় আনার জন্য চাচা একদমই রাজি করানো যাচ্ছিল না চাচাকে। এর মধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমাদের গ্রামের উত্তরপাড়ায় আব্দুল আজিজ নামে এক লোক থাকতেন। লোকটা ভীষণ গরিব, খালি একটা গাই গরু ছিল তার। গরুটাকে তিনি খুব ভালোবাসতেন। এক সকালে ঘুম থেকে উঠিয়ে তিনি দেখেন গরুটা মাটিতে পড়ে আছে, তার পুরা গা রক্তে ভরা। কে যেন তার শরীর থেকে
এক খাবলা গোস্ত উঠায় নিয়ে গেছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এরপর কিছুদিন শুধু গাই গরু না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব ওই একরকম ভাবে মারা যেতে লাগলো। রাতে যারা পাহারা দেয় তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলতে লাগলো। আফজাল চাচার ছেলে মিন্টু গভীর রাতে বাড়ি ফিরছিল। সে নাকি দেখে যে তাদের সুপারি বাগানের মধ্য দিয়ে কে যেন নিঃশব্দে দ্রুত হেঁটে চলেছে, মানুষের মতোই দেখতে, অথচ এত দ্রুত চলে গেল যে মানুষ ওইভাবে যেতে পারে না। সমীরণ বিবি নামে একজন রাতে তার ভাইয়ের বাসা থেকে দুটো মুরগি নিয়ে ফিরতেছিল। গভীর রাতে গাছে ঘেরা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হলো কে যেন তার পিছু পিছু আসতেছে। তিনি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পাননি। বাড়ির কাছাকাছি যখন এসেছেন, গাছের উপর সরসর শব্দে তিনি তাকিয়ে দেখেন একটা মানুষের মতো কি যেন গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে, একদম তার মাথার উপরে। তিনি চিৎকার করে মুরগি দুটো ফেলে দৌড় দেন। সকালে সেখানে গিয়ে দেখে মুরগির পশম আর হাড় গোড় পড়ে আছে। এরপরই ঘটল ভয়ঙ্কর ব্যাপারটা। উত্তরপাড়ার আনিস নামের একটা ছেলের এইচএসসি পরীক্ষা ছিল বলে রাত জেগে পড়তেছিল। রাত আনুমানিক 3টার সময় তার মনে হলো তার ঘরের বাইরে কেমন একটা খস খস শব্দ হচ্ছে। গ্রামে এখন কি সব ব্যাপার ঘটতেছে সেটা তো সবই জানে, তাই ভয়ে ভয়ে জানালা খুলল এবং খুলতেই ভয়ে চমকে উঠল, কারণ সে দেখল তার জানালার ঠিক ওই পাশেই আমার ছোট চাচা। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে হাসছে আনিসের দিকে তাকায়া, আর তার মুখ থেকে রক্তের কষ পড়তেছে। আর তার হাতে, মানে আমার চাচার হাতে, আনিসদের বাড়ির 2টা মুরগি মরা। ছোট চাচা ঠোঁটে আঙুল চুপে আনিসকে চুপ থাকার ইশারা করলেন। এরপর ফিসফিস করে বললেন, এই ঘটনা যদি কাউরে বলিস তাইলে তোরে মাইরা ফেলাবো। তারপরে রাতের অন্ধকারে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আনিস ছেলেটা সারা রাত ঘুমাতে পারল না ভয়ে। সকালে উঠে গ্রামের সবাইকে সে ব্যাপারটা বলে দিল। আর যায় কোথায়, গ্রামের সকলে মিলে সেই দিনই হামলা চালালো আমাদের বাড়িতে। ছোট চাচা তখন ঘুমাচ্ছিলেন, তাকে সকলে একসাথে ধরে বেঁধে ফেলল শিকল দিয়া। চাচার যে শক্তি, হয়তো এভাবে কেউ বাঁধতেও পারত না তাকে, কিন্তু ঘুম থেকে উঠেই এমন আক্রমণে তিনি দিশেহারা হয়ে গেছিলেন। যখন তিনি একটু ধাতস্থ হলেন তখন চুপচাপ হাসি মুখে বসে রইলেন। শিকল থেকে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করেন নাই, শুধু মুখে একটা ভয়ঙ্কর হাসি নিয়ে সবাইরে বলতে লাগলেন, আমারে সাইরা দে সবাই, নাইলে কিন্তু একটারেও বাঁচতে দেব না। গ্রামের সবাই বাড়ি আক্রমণ করার সময় ছোট চাচি বাবাকে ফোন করেছিলেন। বাবাও তখন গ্রামের একে ওকে ফোন দিয়ে কনভিন্স করে বলেছিলেন চাচাকে যেন মারা না হয়, তাকে যেন শুধুই বেঁধে রাখা হয়। পরদিনই আমার বাবা, চাচা সবাই এসে ছোট চাচাকে নিয়ে যাবেন ঢাকায়, এনে ডাক্তার দেখাবেন। বাবার কথায় সবাই ভরসা করল। ছোট চাচাকে শিকল দিয়ে বেঁধে বাড়িতে রেখে চলে গেল। বাড়িতে তখন খালি ছোট চাচা, চাচি, তার 2টা মেয়ে আর আশপাশের 2 ঘরের মানুষ। তারা রাত পর্যন্ত বাড়িতেই ছিলেন। এরপরের যা ঘটনা ঘটেছে তা তাদের কাছ থেকেই শোনা। দুপুর পর্যন্ত নাকি শেকল পরা অবস্থাতেই চাচা বসে রইলেন, ঝিমালেন। দুপুরের পরে ঘুম ভেঙে চাচিকে বললেন, আমার গোস্ত দে। চাচি জিজ্ঞেস করলেন, খিদা পাইছে? চাচি এক থালায় ভাত আর তরকারি মেখে নিয়ে গেলেন। তরকারিতে গোস্ত ছিল না। চাচা থালা সরিয়ে দিয়ে বললেন, তোরা না কইছি গোস্ত নিয়ে আসতে, গোস্ত কই? চাচি চোখের পানি মুছে বললেন, গোস্ত খাইতে খাইতেই তোমার এই সমস্যা, আমি কাল পর্যন্ত তোমাকে গোস্ত খাইতে দেব না। বড় ভাইরা ঢাকা থেকে আসবে, তারা বলবে, এরপর তোমার গোস্ত খাইতে দেব। চাচা অশ্লীল একটা গালি দিয়ে বললেন, তোরে যেটা বলছি তুই সেটা কর, কথা শুনোস না কেন? চাচি পাশের ঘরে গেলেন। চাচা চিৎকার করে চাচির বাপ মা তুলে গালিগালাজ করতে লাগলেন।
চাচি পাশের ঘরে গিয়ে 2 মেয়েকে নিয়ে কাঁদতে লাগলো, কিন্তু চাচার সামনে এলো না। পাশের বাসার মানুষেরা তখন চাচির সাথেই ছিল। চাচি কাঁদতে কাঁদতে বললেন, এত ভালো মানুষটা এমন কেন হয়ে গেল বুবু? আমারে আর ওর মাইয়াগুলারে কত ভালোবাসত। প্রত্যেক হাটবার বাজারে গিয়া মাইয়াগুলার জন্য নিমকি, জিলাপি, আচার কিনে নিয়ে আসতো। সেই মানুষটা এমন কেমন হয়ে গেল? বিকালের দিকে চাচার চেঁচামেচি একটু কমলো। চাচি গিয়ে চেষ্টা করলো চাচাকে ভাত খাওয়াতে। কোনো মতেই চাচা ভাত খেলো না। চাচি কাঁদতে কাঁদতে বললেন, তুমি এমন কেন হয়ে গেলা? কেউ কি তোমার কিছু খাওয়াইছে, জাদু করছে? আচ্ছা, ওই 2 সপ্তাহ তুমি কইছিলা কত? আমাদের আর এত কষ্ট দিও না। চাচা মুচকি হেসে বললেন, ওই 2 সপ্তাহ আমি কই আসিলাম সেটা তোরে বলবো, আগে গোশত দে আমারে খাইতে। চাচি উঠে চলে গেলেন। চাচা আবার গালাগালি শুরু করলেন। সন্ধ্যায় চাচার অবস্থা টালমাটাল হয়ে গেল। মাদকাসক্ত ব্যক্তি মাদক না পেলে যেমন করে, চাচাও ঠিক তেমনি করতে লাগলেন। চোখ উল্টে মাথা ঝাঁকাতে লাগলেন। চাচাদের বাসায় তখনও পাশের বাসার রহিমা চাচি ছিলেন। চাচার এই অবস্থা দেখিয়ে তিনি একটু ভয় পেয়ে গেলেন। চাচি তখন তাকে বললেন, তার বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও। উনি বাড়ি চলে গেলেন। রহিমা চাচি যেতে যাচ্ছিলেন না, চাচি জোর করে তাকে পাঠায় দিলেন। একটাই তো রাত, দেখতে দেখতে কেটে যাবে, সে যেন চিন্তা না করে। রহিমা চাচি ঘরে ফিরে গেলেন। রাতে তার ভালো ঘুম হলো না। কি সব ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন তিনি। পরদিন খুব ভোরে আব্বারা গ্রামে পৌঁছে গেলেন। আব্বার সাথে ছিল বড় চাচা আর তার ডাক্তার ছেলে। 3 জন চাচার বাড়ির সামনে এসে অনেকক্ষণ হাঁক ডাক দিলেন, কিন্তু কেউ দরজা খুলল না। শেষে তারা দরজায় জোরে জোরে বাড়ি দিতে গিয়ে দেখলেন দরজা খোলা, কিন্তু কেবল চাপানো আছে। চাপানো দরজা ঠেলে তারা ভিতরে ঢুকলেন। দেখলেন মেঝেতে একটা লোহার শিকল পড়ে আছে, ছিন্ন ভিন্ন। তার পাশে রক্তের বন্যা। রক্ত পেরিয়ে একটু ভিতরে গিয়ে দেখা গেল চাচি আর তার 2 মেয়ে পড়ে আছে মেঝেতে। 3 জনেরই চোখ খোলা, শরীরে বড় জখম। কি যেন এক খাবলা গোস্ত তুলে নিয়ে গেছে প্রত্যেকের শরীর থেকে। বড় চাচা সেই দৃশ্য সহ্য করতে পারলেন না, সেখানেই স্ট্রোক করলেন। আব্বাও অসুস্থ হয়ে পড়ল। ভাইয়া তখনই তাদের 2 জনকে নিয়ে রওনা হলেন ঢাকায়, কিন্তু ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের বড় চাচা মারা গেলেন। বাবাকে ভর্তি করানো হলো হাসপাতালে। অনেকদিন লেগে গিয়েছিল তার সুস্থ হতে। আমার গল্প এইটুকুই, কিন্তু ছোট চাচার খবর জিজ্ঞেস করিস না, কারণ আমরা জানি না তিনি কোথায় আছেন। কেবল এই ঘটনার 2 দিন পর ওই যে আনিস ছেলেটা যে দেখেছিল চাচাকে মুরগি চুরি করতে, তার ঘরে ওই ছেলেটাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। চাচিদের মতো তার শরীর থেকেও এক খাবলা গোস্ত তুলে নিয়ে গেছিল কেউ। এরপর থেকে আর গ্রামে কোনো প্রাণী খুন হওয়ার খবর পাওয়া যায়নি। ছোট চাচাকেও দেখা যায়নি আর। তাকদির গল্পটা থামিয়ে দিল। বাইরে তখনও বৃষ্টি থেমে গেছে। চারদিকে কেমন একটা অসহ্য নীরবতা। আমরা তাকদিরকে জিজ্ঞেস করলাম, কেন এমন ঘটল? তার কোনো ব্যাখ্যা তোর কাছে আছে? তাকদির মাথা নেড়ে বলল, আগেই তো বলছি নাই, তবে অনেকে অনেক কথা বলে। এমনও শুনেছি কেউ কেউ বলে যে চাচা নিরুদ্দেশ হবার পর সেই 2 সপ্তাহে তিনি কোনো শয়তান পূজারী দলের সাথে মিশে গিয়েছিলেন। তারা তার ভেতরে খারাপ কিছু একটা ঢুকাই দিছে। আবার এমনও শুনেছি যে লোকটা ফিরে এসেছিল সেইটা ছোট চাচা ছিলেন না। ছোট চাচার রূপ ধরে খারাপ কিছু। আমাদের আসল ছোট চাচা এখনো অন্য কোথাও আছে, তবে
এসব কোনোটাই আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে, যেটা আমরা এখনো বের করতে পারছি না, হয়তো ভবিষ্যতে পারবো। আমরা জিজ্ঞেস করলাম তাকদিরকে যে তোর ছোট চাচাকে আর কখনো খুঁজিসনি? তাকদির বলল না, বাবা সেই ঘটনার পর আর কোনোদিন গ্রামে যান নাই। গ্রামে চাচার ভিটা শূন্য পড়ে আছে। বাবা ছোট চাচার নামও এখন আর মুখে নেন না। আমরা নিজেরা একটু খোঁজাখুঁজির চেষ্টা করেছিলাম, পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ছোট চাচাকে আর পাওয়া যায়নি। তবে মাঝে মধ্যে পেপারে কিছু অদ্ভুত খুনের নিউজ ছাপা হয়, যেখানে বলা হয় ভিকটিমকে খুনের পর তার শরীর থেকে মাংস খুবলে নিয়ে গেছে কেউ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য মতে খুনির যে বিবরণ ছাপা হয়, সে বিবরণটা ঠিক ছোট চাচার মতো। প্রিয় শ্রোতা, বিজ্ঞান যা বলে আর আমরা যা বিশ্বাস করি তার মধ্যে একটা ছোট্ট ফারাক আছে। ফারাকটা হলো এই যে বিজ্ঞান সব কিছুতেই ব্যাখ্যা খোঁজে, আর এমন কিছু ব্যাপার আছে পৃথিবীতে যার কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, ব্যাখ্যা নেই, তবে সেই ব্যাপারগুলোর কথা বলে দেওয়া আছে। যেমন আমি যদি বলি যে পৃথিবীতে দুটো জাতি আছে, একটা মানুষ জাতি, মানব জাতি, আর একটা জিন জাতি। আমরা মানব জাতি, আমরা দেখতে পাই একজন আরেকজনকে, কিন্তু আমরা জিন জাতিকে দেখতে পাই না, তারা আমাদের দেখতে পায়। এবং বলা আছে যে কিয়ামতের দিন তারা আমাদের দেখতে পাবে না, আমরা তাদের দেখতে পাবো। সেটা কিয়ামতের হিসাব পরে। বাট এই যে জিন জাতি, যে জাতিটাকে আমরা দেখতে পাই না, অলৌকিক যে ঘটনাগুলো ঘটে, খারাপ, আমরা বলি ভূত, আমরা বলি প্রেতাত্মা, আমরা বলি এই জাতীয় বিষয়গুলো আমরা নাম দিই, এই বিষয়গুলো কিন্তু আসলে তাদের দ্বারাই করা। এবং এমন হাজারো ঘটনা আমাদের আশেপাশে আছে যেগুলো আসলে আমরা সায়েন্স দিয়ে কখনো তাকে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু সেগুলো ঘটেছে, ঘটছে, ঘটবে। প্রিয় শ্রোতা, আপনার সাথে, আপনার জানা মতে, আপনার পরিবারে বা আপনার সাথেও যদি এমন ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যা অলৌকিক কিংবা যা অদ্ভুতুড়ে, আপনি বা আপনারা আমাকে জানাতে পারেন। আর জারিফ চৌধুরী অথবা মোহাম্মদ আরিফুল ইসলাম যে পেজে আপনার গল্প শুনছেন, এই পেজের ইনবক্সে আমাকে গল্প লিখতে পারেন, অথবা আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আমরা আপনার কাছে গিয়ে সে গল্পটা আমরা কালেক্ট করব। প্রতি শুক্রবারের আয়োজন ভূত নাইট থেকে আজকের মতো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী বিদায় নিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো গল্প নিয়ে। তবে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই সেটা হলো যে বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে, আপনি সায়েন্স দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করবেন, তাহলে আপনার জন্য এই গল্প নয়। যদি আপনার গল্প শুনে মজা লাগে, বা আপনি যদি ভিন্ন কোনো গল্প শুনতে চান, ভিন্ন ধরনের কোনো গল্প শুনতে চান, বা অদৃশ্য ধরনের কোনো গল্প শুনতে চান, তাহলে আপনার জন্য এই অনুষ্ঠান। আশা করি এই অনুষ্ঠানটি ভালো লাগলে আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।